আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। দারুণ খবর, মানে এরকম খবর সাধারণত কোর্টের কাছ থেকে আশা করা যায় না। আপনারা জানেন সম্প্রতি সিজিপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং নিয়ে দিল্লি থেকে শুরু করে বিহার, বাংলা এবং সারা ভারতবর্ষে প্রতিবাদী ছাত্র, যুবক বা সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদের গ্রেপ্তার, হেনস্থা এগুলো চলছে। কিন্তু এর মধ্যেই এলাহাবাদ হাইকোর্ট, উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। এই ঐতিহাসিক রায় বলা তো মানে ভুল হবে, বরং এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল আগেই, কিন্তু এলাহাবাদ হাইকোর্ট একটি সাম্প্রতিক রায় দিয়েছেন যে রায় নিয়ে তোলপাড়। মানে একদিকে যেমন এই সিজেপির আন্দোলন নিয়ে যখন দেশ উত্তাল, সেই সময় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের সাথে, বিজেপি সরকারের সাথে, জেপি নাড্ডার সাথে বৈঠকে সিজেপি নেতা আপনার আমাদের সৌরভ দাস, আশুতোষ বাঙ্কা, উল্টো দিকে অভিজিৎ দীপকে, এদের সঙ্গে একাধিকবার কেন্দ্র সরকারের আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে এই আন্দোলন করতে গিয়ে কোনো ছাত্র, যুবক বা সাধারণ মানুষ যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা এফআইআর করা যাবে না, এরকমই চুক্তি হয়েছিল। কিন্তু তার মধ্যে একটা ঐতিহাসিক খবর এসছে, যেটা মামলাটা চলছিল কিছুদিন আগে থেকে, ফেব্রুয়ারি থেকে মামলাটা চলছিল এলাহাবাদ হাইকোর্টে, কিন্তু সাম্প্রতিক যে রায় দিয়েছে সেই রায়ের সাথে কোথাও না কোথাও সিজেপির এই আন্দোলনের, এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের বা ছাত্র আন্দোলনে একটা ভালো প্রভাব কিন্তু পড়তে চলেছে। এবং সেখানে এলাহাবাদ হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার যদি কোনো ব্যক্তিকে শান্তি শৃঙ্খলা ভঙ্গের মানে অজুহাতে কাউকে যদি অবৈধভাবে গ্রেপ্তার করে এবং 24 ঘন্টার বেশি তাকে আটকে রাখে, তাহলে সেই ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে প্রতিদিন 25,000 টাকা জরিমানা দিতে হবে সেই ব্যক্তিকে। ধরুন আমাকে গ্রেপ্তার করলো শান্তি শৃঙ্খলা ভঙ্গের একটা অজুহাত দিয়ে, আমি কোনো কিছু ঝামেলার মধ্যে ছিলাম না, তা সত্ত্বেও গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে শান্তি শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে থানায় নিয়ে গিয়ে লক আপে 2-4 দিন আটকে রেখে দিল, তাহলে মোটামুটি ধরুন আপনি এটা হেবিয়াস বলে একটা পোর্শন আছে, আমি বিস্তারিত বলছি, এই লিগাল টার্মসগুলো তো আমাদের উকিল নয়, তা আপনাদের মোটামুটি রিপোর্টটা দেখে পড়ে পড়ে বলবো। তো সেই ব্যক্তি, এক উত্তরপ্রদেশের এক ব্যক্তি, তিনি কি করে তাকে এবং তার ওয়াইফকে, এবং দুর্ভাগ্যবশত তারা আইনজীবী, প্র্যাকটিসিং আইনজীবী, তারা আইনজীবী, তাদেরকে পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে শান্তি শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। তারপরে এটা নিয়ে যা যা প্রসিডিওর থাকে সে অনুযায়ী তিনি বেল বন্ড হিসাবে, জামিন হিসাবে টাকা পয়সাও জমা দিয়ে দেন। কিন্তু পুলিশ কি করে, কোনো এক অজ্ঞাত কারণে, পলিটিক্যাল বা অন্য কোনো কারণে তাদেরকে ছাড়ে না, তাদেরকে আটকে রেখে দেয়। এটা নিয়ে যখন এটা লোকাল কোর্টে হয়েছিল, তারপরে এলাহাবাদ হাইকোর্টে যখন এই মামলাটা যায়, তখন সেখানে বিচারপতি, ডাবল বেঞ্চ, তো 2 বিচারপতি মিলে পুরো বিষয়টা ভালো করে পুলিশের কাছে রিপোর্ট চায়, সবকিছু দেখে, তথ্য প্রমাণ দেখার পর পুলিশকে এবং ম্যাজিস্ট্রেটকে রীতিমতো ভর্ৎসনা করেন এবং সাথে এটা বলেন যে এই ব্যক্তি কেন, এর পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গাইডলাইন আছে যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র শান্তি শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে যদি আপনি গ্রেপ্তার করেন, তাহলে সেই ব্যক্তিকে 24 ঘন্টার বেশি যেই হয়ে যাবে, প্রতিদিন সেই ব্যক্তিকে সেই পুলিশ অফিসারের মাইনে থেকে বা সেই ম্যাজিস্ট্রেটের মাইনে থেকে 25,000 টাকা করে প্রতিদিনের জন্য, মাসে নয়, প্রতিদিন 25,000 টাকা জরিমানা দিতে হবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে। খুব মানে এটা কিন্তু হওয়া উচিত, কারণ আপনারা জানেন যে পলিটিক্যাল কারণে হোক, রাজনৈতিক অভিসন্ধির কারণে হোক, বিরোধী আমার রাজনৈতিক বিরোধী হোক বা মত প্রকাশের জন্য হোক, বিভিন্ন সময় দেখা গেছে বা কোনো একটা গন্ডগোল হয়েছে কোথাও, তার জন্য, যেমন আমার বিরুদ্ধে মুর্শিদাবাদে শামসেরগঞ্জে সেই মনে আছে ওয়াকআপ বিরোধী আন্দোলন নিয়ে, সেই আন্দোলনে আমার দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না, এমনকি শামসেরগঞ্জে তারও প্রায় 3 মাস 4 মাস আগে পর্যন্ত আমার কোনো যাতায়াতের রেকর্ড নেই। তারপরেও
শামসেরগঞ্জে ওয়াকআপ নিয়ে সেই আন্দোলন গন্ডগোল, সেটা নিয়ে সেই মামলায় আমাকে পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মানে এনআইএতে 600 জনের বিরুদ্ধে এফআইআর হয়, তার মধ্যে আমার, মানিক ফকির, এই দুজনের নাম ওখানে ঢুকিয়েছিল, এবং সেটা শুভেন্দু অধিকারী ওপেন মিডিয়ার সামনে আমার এবং মানিক ফকিরের নাম, অর্থাৎ দীপক ব্যাপারী এবং মানিক ফকিরের নামটাও কিন্তু অ্যানাউন্স করেছিল মিডিয়ার সামনে, বিধানসভার সামনে দাঁড়িয়ে, এবং সেখানে হুমকি দিয়েছিল যে এদেরকে দুজনকে ঢোকাতে হবে। তো তারপরে তো অনেক গল্প হয়েছে, তারপরে তিনি বিরোধী দলনেতা থেকে এখন মুখ্যমন্ত্রী। ফলে তিনি কি করেছেন, সাম্প্রতিক এই সিজেপির ছাত্র আন্দোলন, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে যে আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়েছিল, তার প্রতিবাদে কলকাতাতেও মিছিল হলো, এবং সেই মিছিলে গন্ডগোল হয়েছে। মিছিলটা ঠিকঠাক যাচ্ছিল এবং একটা পর্যায়ে গিয়ে পুলিশ যা করে আর কি, স্বভাবগত কারণে যে কোনো মিছিলকে একটা অবধি যেতে দেয়, তারপরে কোনো অজ্ঞাত কারণে কি করে পুলিশ ব্যারিকেড করে দেবে, আর এগোতে দেবে না। ধরুন আমার টার্গেট পারমিশন নেওয়া আছে আমার শিয়ালদা থেকে ধর্মতলা, কি করলো, মৌলালিতে আটকে দিল, না আগে যেতে দেবো না। এরা প্রতিবাদ করতে এসছে ভাই, ওখানে কারোর বাড়ি লুট করতে যায়নি, এরা যাবে ধর্মতলায় গিয়ে ওখানে চিৎকার করবে, কিছু স্লোগান দেবে, যে যার বাড়ি চলে যাবে। না, পুলিশ কি করে মাঝপথে আটকে দিয়ে একটা গন্ডগোল তৈরি করে, সেই নিয়ে লাঠি পেটাপেটি। আমি জানি না এটা পুলিশের স্বভাব না এটা সরকার বলে দেয় এটা করার জন্য, আমি জানি না। তো এই জিনিসটা হয় এবং সেই নিয়ে একটা গন্ডগোল হয়, এবং তারপরে মামলা মোকদ্দমা করে সেই মানুষগুলোকে হয়রানি করে, যাতে ভবিষ্যতে কোনো আন্দোলন করতে সাহস না পায়। যাই হোক, বিষয়টা হচ্ছে এই তো, টোটাল মামলাটার আমি ওই হিস্ট্রিটা বলি। এই মামলাটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং ডিটেলটা বলি। হ্যাঁ, এলাহাবাদ হাইকোর্টের এই ঐতিহাসিক রায়টি চন্দ্রপাল সিং বনাম উত্তরপ্রদেশ রাজ্য সরকার মামলার রায়। ঘটনা প্রবাহটি নিচে ধাপে ধাপে রয়েছে। মূল ঘটনা এবং আটক। ফেব্রুয়ারি মাসের কেস, 2026-এ, এবছরেই। আটক ব্যক্তির নাম হচ্ছে চন্দ্রপাল সিং, যিনি পেশায় একজন প্র্যাকটিসিং আইনজীবী। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ তাকে আটক করে। ঠিক আছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার টিলামোড় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ, শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস 170, 126, 135 ধারায়, পূর্বে যেটা ছিল সিআরপিসি 151, 107, 116 ধারা ছিল আগে, তো বিএনএসএ এটা চেঞ্জ হয়েছে, তার বিরুদ্ধে পুলিশি চালান করা হয়। ঠিক আছে, বেআইনি হেফাজত, তাকে প্রয়োজনীয় বন্ড এবং জামিন সংক্রান্ত নথি জমা দেওয়া সত্ত্বেও 24 ঘন্টার বেশি সময়ে তাকে লক আপ এবং জেলে আটকে রাখা হয়। হাইকোর্টের রিট পিটিশনে চন্দ্রপাল সিং এবং তার স্ত্রী এই অন্যায় আটক ও পুলিশের ক্ষমতার অপব্যবহারকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি হেভিয়াস কর্পাস, এটা বলছিলাম, হেভিয়াস কর্পাস পিটিশন দায়ের করেন। আবেদনে অভিযোগ করা হয় যে বন্ড বা মুচলেখা জমা দেওয়ার পরেও পুলিশ এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাকে জামিন না দিয়ে অন্যায়ভাবে আটকে জেলে পাঠায়। বিচারপতি সিদ্ধার্থ এবং বিচারপতি বিনয় কুমার দ্বিবেদীর ডিভিশন বেঞ্চ মামলাটি শোনেন। হাইকোর্ট গাজিয়াবাদের পুলিশ কমিশনারকে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। তদন্ত রিপোর্ট পরীক্ষা করে আদালত দেখতে পান আটক ব্যক্তি জরিমানা মানে বেল বন্ড সম্পাদনের পরেও, মানে বেল বন্ড জমা দেওয়ার পরেও তাকে জেলে আটক রাখার মতো কোনো বৈধ বা যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেনি পুলিশ। আদালত গভীর উদ্বেগ প্রকাশ করে এবং পর্যবেক্ষণ করে যে 2025 সালে উত্তরপ্রদেশে 1321 জনের বেশি মানুষকে এইভাবে শান্তি শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে দীর্ঘদিন বেআইনিভাবে আটক রাখা হয়েছিল। মানে এটা আগের বছরের রিপোর্টটা উল্লেখ করেছে। পুলিশ এই ধরনের আচরণ সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবনের অধিকার চরম লঙ্ঘন। হাইকোর্টের নির্দেশ এবং রায় জুন মাসের শেষে আদালত এই মামলার নির্দেশ জারি করে স্পষ্ট করে জানিয়ে দেয় 24 ঘন্টার বেশি সময়ে বেআইনিভাবে কাউকে আটক রাখা হলে ভুক্তভোগীকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিদিন 25,000 টাকা হারে ক্ষতিপূরণ প্রদান করতে হবে, এবং সেটা শুধু রাজ্য সরকারই টাকা দেবে না, দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযুক্ত পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের বেতন থেকে ওই 25,000 টাকা কেটে দেওয়া হবে।
তো দোষী সাব্যস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার দায়ে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। মানে শুধু মাইনে কাটলে হবে না, সেই অফিসারদের বিরুদ্ধে মানে রীতিমতো তদন্ত হবে এবং শাস্তিমূলক সেটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই ধরনের প্রতিষেধকমূলক আটকের ক্ষেত্রে প্রতিশোধমূলক আটকের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সর্বাধিক 20,000 টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিতে হবে এবং এবং কোনো নগদ অর্থ বা জমা অতিরিক্ত গ্র্যান্টার চাওয়া চলবে না। তো অনেক সময় এই কেসটা হয়। এবং সব থেকে মজার ব্যাপার যে এই মামলার রায়ের পাশাপাশি এখন যেহেতু ককরোচ জনতা পার্টির সঙ্গে জেপি নাড্ডা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে চুক্তি হয়েছে যে এই ককরোচ পার্টির আন্দোলনে ছাত্র হোক বা সাধারণ মানুষ যাদেরকে গ্রেপ্তার করেছে ওদেরকে ছাড়তে হবে, কোনো নতুন কোনো এফআইআর হবে না, সমস্ত মামলা তুলে নিতে হবে। কিন্তু তার মধ্যে হয় না বাঁশের থেকে কঞ্চি মোটা, যেখানে নরেন্দ্র মোদী নিজে রাত 12টার পরে ঘুম ভেঙে উঠে ঘুম ঘুম চোখে ভিডিও করতে বাধ্য হন, রিলস বানাতে বাধ্য হন, সেখানে শুভেন্দু অধিকারী কিংবা বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মতো কিছু কিংবা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো কিছু বাঁশের থেকে কঞ্চি মোটা তারা প্রধানমন্ত্রী বা জেপি নাড্ডার থেকেও নিজেকে বড় মনে করেন এবং সুপ্রিম কোর্ট বা এলাহাবাদ হাইকোর্টের মতো এরকম রায়কে উপেক্ষা করেন। মানে নিজের রাগ বা নিজের প্রতিশোধমূলক রাজনীতিকে চরিতার্থ করার জন্য পার্টিকুলার কোনো কমিউনিটিকে টার্গেট করে এই আন্দোলনকে দমানোর একটা চেষ্টা। মানে এটা থেকে অ্যাকচুয়ালি কি করতে চাইছে, ভবিষ্যতে যাতে কোনো সরকার বিরোধী আন্দোলনে মুসলিমরা অংশ না করে। কারণ মুসলিমরা বিজেপির বিরুদ্ধে অনেক বেশি সচেতন, কারণ বিজেপির মূল ভিত্তি হচ্ছে মুসলিম, মসজিদ, পাকিস্তান, বাংলাদেশ। ফলে এইগুলো না থাকলে তো বিজেপির কোনো অস্তিত্ব ছিল না, মানে ইস্যুই ছিল না। কারণ তারা তো উন্নয়নের মাধ্যমে ক্ষমতায় আসেনি, তারা শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি আর ধর্মীয় সুশ্রুতি ছাড়া ওদের কাছে কোনো ইস্যু নেই। এরকম না যে আমি ভালো প্রতিদিন যে হাজার হাজার শয়ে শয়ে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, না সেগুলোকে দিল্লি সেই অরবিন্দ কেজরিওয়ালের মতো একটু মডিফিকেশন করে প্রাইভেট স্কুলের থেকেও ভালো করি না, এর ব্যবস্থা করছে না। অলরেডি গত কয়েক বছরে 90,000-এর বেশি স্কুল বন্ধ হয়েছে সারা দেশে এবং সব থেকে বেশি বন্ধ হয়েছে 40,000-এর বেশি, সম্ভবত 50,000-এর মতো খালি উত্তরপ্রদেশে। মানে মানুষকে যত মূর্খ রাখবে তত ভালো, কারণ সে চাকরির দাবি করবে না। ধর্মের টনিক খাইয়ে সারাদিন মাতিয়ে রাখো, তো মূল্যবৃদ্ধি বা অন্যান্য সমস্যাগুলো যাতে মানুষ চিন্তা না করতে পারে সেই জন্য সমস্ত দোষ মুসলিমদের ঘাড়ে চাপিয়ে মানুষকে, হিন্দুদেরকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলো। মানে এই ধরনের নোংরা রাজনীতি ভারতবর্ষের বাইরে কোথাও হয় না, এটা ভারতবর্ষের মধ্যেই হয়। এবং এই রাজনীতিটা আমদানি করেছে একমাত্র বিজেপি, অন্য কোনো দল কিন্তু এরকম করে না। আমরা ধরুন কংগ্রেস বলুন, আম আদমি পার্টি বলুন বা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এই যে আমি জগন্নাথ মন্দির বানিয়েছি বলে হিন্দুরা আমাকে ভোট দেয় এইভাবে রাজনীতি করেনি। তারা কিন্তু সামাজিক প্রকল্প থেকে শুরু করে গ্রাম অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করা, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, এই সমস্ত পরিষেবার উপর ভিত্তি করে কিন্তু তারা রাজনীতি করেছে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল শুধু স্কুল নয়, ছোট ছোট এলাকায় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে একদম মানে নার্সিংহোমের মতো করে ফেলেছে। তো এরকম বিভিন্ন কাজের মাধ্যমে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রায় 60-70 বছর কাটিয়ে দিলেন। তারা কিন্তু ডেভেলপমেন্ট করেছে। আজকে যা কিছু দেখছেন সবই কিন্তু কংগ্রেসের অবদান। বিজেপি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা গরিব মানুষের জন্য এই ভালো কাজটা করেছি, কিছুই করেনি। তো বেসিক্যালি এই জন্য ধর্ম দিয়ে মানুষকে, বিজেপির যারা অন্ধভক্ত তারা বেসিক্যালি সারাক্ষণ হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে, কিন্তু তারা একবারের জন্য ভাবছে না যে ইন ফিউচারে তার ঘরের সন্তানটা কি করবে, সেও কি গোবর খাবে। যাই হোক, বিষয়টা যে প্রতিবাদ তো করতেই হবে, কারণ জনগণ হচ্ছে দেশের মালিক। কোনো রাজনৈতিক দল ক্ষমতা এলেই সে নিজেকে মালিক ভাবতে, এটা নয়। তারা জনগণ হচ্ছে দেশের মালিক, এবং এই যে যারা নেতা মন্ত্রী হয় জনগণের সেবা করবে বলে, অর্থাৎ সেবক অর্থাৎ চাকর, পুলিশ মিলিটারি আছে মানুষকে সিকিউরিটি দেওয়া, চোর গুন্ডা দুর্নীতিবাজদের ধরা, কিন্তু পুলিশ কি করে, এই নেতাগুলোকে, চোরগুলোকে প্রোটেকশন দেয় আর জনগণকে লাঠিপেটা করে। ফলে এটা কোথাও না কোথাও একটা সময় গিয়ে জনবিস্ফোরণ হবে, এবং সেটাই হয়েছে বিভিন্ন দেশে। তো ভারতবর্ষে বিগত 10-12 বছরে বিজেপি যে ক্ষতিটা করেছে সেটা হয়তো নতুন কোনো সরকার যখন আসবে তাদের এই ক্ষতগুলো বা এই ভাইরাসগুলো মুক্ত করতেই 5-7 বছর বা 10 বছর লেগে যাবে, কারণ মগজের ভাইরাস। এই জন্য আমি অন্ধভক্তদের বলি, ভাই একটু বিদেশে ঘুরো,
একটু বিদেশে ঘুরলে বুঝতে পারবে, বা আমাদের পশ্চিমবাংলার বাইরের রাজ্যগুলোতেও যদি ঘুরে দেখো, তাহলে মোটামুটি দেখবে বেশিরভাগ রাজ্যে কিন্তু রাজনীতি নিয়ে কচকচ। ভোটের সময় এই যে মাসখানেক হয়তো চলে, তারপরে কেউ রাজনীতি নিয়ে আলোচনা করে না। আমি রিসেন্ট দিল্লি গেছি, দিল্লি সাধারণ মানুষ রাজনীতি নিয়ে চর্চাই করে না। ওটা ভোটের সময় বা বড়সড় কোনো ইস্যু সামনে এলে তখন চর্চা হয়, তাছাড়া দৈনন্দিন কোনো রাজনীতি নেই। কিন্তু পশ্চিমবাংলায় অলিগলিতে পার্টি অফিস, অলিগলিতে সারাক্ষণ রাজনৈতিক কচকচানি, এটা চলে। কারণ এটা স্বাভাবিক, কারণ বাংলা রাজনীতির আতুরঘর, এই বাংলাই দেশ স্বাধীন করেছে, ফলে এটা কিন্তু রয়েছে। এবং এখনো পর্যন্ত ভারতবর্ষে রানিং যতগুলো প্রতিবাদ হয়েছে, সেখানে কিন্তু কৃষক আন্দোলন বলুন, মানে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনে কম বেশি বাঙালির একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি আসার পর আমরা দেখলাম যে দিল্লির ছাত্র আন্দোলন বা ককরোচ পার্টির আন্দোলনের বাংলা থেকে অংশগ্রহণ খুবই কম ছিল। কিন্তু যখন অনেক শেষ মুহূর্তে এসে যখন একটা মিছিল করলো, সেই মিছিল থেকেও 16 জনকে গ্রেপ্তার, এবং বলেছিল শুভেন্দু অধিকারী যে তাদের 3 পুরুষ মনে রাখবে এমন শাস্তি দেব। বেছে বেছে 16 জন মুসলিমকে গ্রেপ্তার করলো। ওই মিছিলে কিন্তু অনেক হিন্দু ছিল, তাদের গ্রেপ্তার করেনি। তো যাই হোক, এবং তারপরে 3 দিনও ধরে রাখতে পারেনি, 3 পুরুষ তো দূরের কথা। এখন বিষয়টা হচ্ছে, দেখুন, আইন আইনের পথে চলবে, আইনের মধ্যে সাধারণ মানুষের প্রোটেকশন, সুরক্ষার ব্যবস্থা আছে। কিন্তু ক্ষমতাশালী দলগুলো যেটা করে, সেই আইনের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র ব্যক্তিগত বা রাজনীতির আক্রোশ থেকে একটা প্রতিশোধমূলক চরিতার্থ করার জন্য যার তার নামে ইচ্ছা মতো মামলা দিয়ে সেই মানুষটাকে হয়রানি করে, যাতে ইন ফিউচার প্রতিবাদ করতে ভয় পায়। ফলে এইভাবে যদি ভয় পান, তাহলে তো কিন্তু আপনি শেষ। ফলে ভয় পাওয়ার নেই, যা হবে দেখা যাবে। তো বিষয়টা হচ্ছে যে এলাহাবাদ হাইকোর্টের এই রায় কিন্তু একটা বড়সড় মানে সাফল্য, এবং এর জন্য এই যে নতুন করে যে পরিবেশ তৈরি হচ্ছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দিল্লিতে কিন্তু ককরোচ জনতা পার্টি এবং কৃষকদের মিটিং হয়েছে গতকাল। এটা নিয়ে আগের রিপোর্টটা আপনারা দেখে নেবেন, সেখানে কি কি ডিসিশন হয়েছে। বিজেপি সরকারকে 4 দিক থেকে ঘেরা, শুধুমাত্র নিট কেলেঙ্কারি তো একটা ছোট ইস্যু। পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে বিজেপির যে দৌরত্ব, বুলডোজার পলিটিক্স, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, এবং যেখানে বেকারত্ব বিজেপির আমলে সব থেকে বেশি বেড়েছে, এবং মূল্যবৃদ্ধি রয়েছে, ফলে এতগুলো, আর যত রকমের ধরুন এই যে পেট্রোল, আপনি এখন যদি ফ্রেশ 100% পিওর পেট্রোল কিনতে যান, তার দাম হয়েছে 167 টাকা, মানে 170 টাকার কাছাকাছি। আর ভেজাল পেট্রোল নিলে আপনার ওটা 116 টাকা, কোথাও 109 টাকা, 119 টাকা এরকম। আর যদি আপনি ওই, এখন তো আবার বলছে নাকি 100% ইথানল আসবে, না E100 আসবে, E20 লঞ্চ করেছে। এবার গাড়ির ড্রাইভাররা অলরেডি কিন্তু বিভিন্ন যানবাহক বিভিন্ন সংগঠনগুলো তারা যৌথভাবে কিন্তু কয়েকদিনের মধ্যেই দিল্লিতে ছাত্র আন্দোলনের মতো তারাও কিন্তু সংসদ ঘেরাও করার ডাক দিয়েছে, এবং তার পাশাপাশি কৃষকরাও। অর্থাৎ প্রায় 4-5টা ইস্যু নিয়ে, বড় বড় ইস্যু নিয়ে বিজেপিকে কিন্তু 2029 সালের আগেই, মানে আমি এখানে একটা ভবিষ্যৎবাণী করে দিই, আর কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটে বিজেপির নেতা কর্মীদের পাবলিক তাড়া করছে, রীতিমতো তাড়া করছে। তখন ডিম থেরাপি নয়, তখন যে কি থেরাপি হবে সেটা আপনারা বুঝতে পারছেন না। কারণ আপনার মনে আছে, আপনারা একটু ইতিহাস দেখবেন যে হিটলার একটা সময় এই ঠিক সেম রাজনীতি যেটা বিজেপি RSS করছে বা মোদি করছে, এই সেম রাজনীতি কিন্তু জার্মানিতে হিটলার করেছিল। সেখানেও তার অন্ধভক্ত বাহিনী ছিল। হিটলার যখন রাশিয়ার আক্রমণে মানে নিজের আত্মহত্যা করলো, তারপরে জার্মানিতে এই অন্ধভক্তদের পাবলিক খুঁজে খুঁজে রীতিমতো মব লিঞ্চিং করে পিটিয়ে মারতো রাস্তাঘাটে, মেরে টাঙিয়ে ঝুলে দিত। অনেক অন্ধভক্ত তারা বিদেশে পালিয়ে চলে গেছিল, অনেক তো সারা জীবন জেল। কারণ তারা যে অত্যাচার, তারা মানুষের মধ্যে বিভেদের রাজনীতি, তারা যে অত্যাচারটা করেছিল সেটা এই বিজেপির মতো নেই। ফলে আগামী দিনে যারা অন্ধভক্ত বা বিজেপি নেতাকর্মী রয়েছেন, তাদের ভবিষ্যৎ পরিণতি ওই হিটলার বা নাৎসি বাহিনীর মতো হবে, এটা একদম পরিষ্কার। কারণ বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে, প্রথমেই গরিবদের উপর বুলডোজার চালিয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়েছে। কোনো সামাজিক ইস্যু বা রাষ্ট্রীয় বা মৌলিক চাহিদা মানুষের, যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি রাজনীতি হয়,
সেই ইস্যুগুলোকে সরিয়ে দিয়ে মানুষের সঙ্গে লড়াই করে লাগিয়ে দেওয়া, এটা কিন্তু খুবই নোংরার। এবং এই নোংরা রাজনীতি বিজেপি আরএসএস ছাড়া অন্য কোনো দল করে না, এবং বিজেপি আরএসএস সংবিধানই মানে না, তারা নিজের গাজওয়ারি, তারা যেটা বলবে সেটাই আইন। ফলে এই ধরনের সংবিধান বিরোধী, অমানবিক, একটা নিষ্ঠুর ফ্যাসিস্ট সাম্প্রদায়িক দল ভারতবর্ষের মতো একটা মিশ্র সংস্কৃতির দেশে কোনোভাবেই সুইটেবল নয়। তাদের দ্বারা ভারতবর্ষকে সুন্দর বা শক্তিশালী করা বা উন্নত করার কোনো রকম পরিকল্পনা বা যোগ্যতা কিছুই নেই। যাই হোক, তো এই রিপোর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ যারা দেখছেন নিয়মিত, অনেকেই সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখবেন। আর এই মুহূর্তে যেহেতু আমি কলকাতায় নেই, ফলে যাতায়াত খরচ প্রচুর বেড়েছে এখানে ওখানে, বুঝতেই পাচ্ছেন। আর ফলে কিছু ডোনেশন পাঠাবেন 9331331333, 933 133 1333, এই নম্বরে আপনারা ফোনপে করতে পারেন, অনেকেই করেন। তো এই মুহূর্তে দরকার, ওই জন্য ভিডিওতে অ্যাপিল করলাম। তো আপনারা সাধ্যমতো করবেন। আর পরবর্তী রিপোর্ট আজকে সন্ধ্যাবেলায় আর রাত্রেবেলায় আরেকটি লাইভ করব, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মজাদার বিষয়, এখন বলছি না, খুব হাস্যকর আর কি। মানে বিজেপির ক্ষমতায় আসার পরে এমন এমন কিছু কাণ্ড কারখানা শুরু করেছে, যেটা তৃণমূলকে নিয়ে অনেকে বিজেপি ট্রোলিং করতো, কিন্তু বিজেপি তার থেকেও এক কাঠি ওপরে উঠে গেছে কিছু কিছু কাজে। তো যাই হোক, সেই বিষয়, মজার মজার বিষয় নিয়ে আসবো। এই মুহূর্তে রাখছি, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন।